জানালা খোলা মাত্র খপ্পর করে জানালার গ্রিল ফাঁক দিয়ে সিমরানের হাত চেপে ধরল শান্ত। রুক্ষ চুল, শুষ্ক ঠোঁট, রক্তনাল ফোলা চোখ আর উপরে এমন আকুতি ভরা গলার স্বর সহ্য করতে পারল না সিমরান। শব্দহীন কান্নায় ভেঙে পড়ল। আমাকে তুই ক্ষমা করে দিস, আমার কিচ্ছু করার নাই, তুই এখান থেকে চলে যা, নইলে আবার সবাই মারবে প্লিজ। বিয়ে করবি তুই? কিভাবে করবি? আমার মনে পড়বে না একটু? কি করে ভুলে যাবি? আমায় একটু শিখিয়ে দে না। দম বন্ধ হয়ে আসছে আমার, সব কিছু বিষাক্ত লাগছে। শক্ত গলায় শব্দগুলো উচ্চারণ করল শান্ত। চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি সিমরানের হাতের উপর পড়ছে। সহ্য করতে পারল না আর, হাত ছাড়িয়ে আচমকা মুখের ওপর জানালা বন্ধ করে দিল। স্তব্ধ হয়ে গেল শান্ত। মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো, হয়তো মনে মনে আল্লাহর কাছে বিচার দিচ্ছে। এর মধ্যে পিছন থেকে কেউ একজন হুট এসে জড়িয়ে ধরল তাকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সিমরান। ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসল শান্ত। ঘাড় সিমরানের দিকে চেয়ে বলল, তুমি বিয়েতে কেন রাজি হয়েছিস পাখি? তোর তো বিয়ে হয়ে গেছে, তুই সবাইকে বলে দে আমার বিয়ে হয়েছে। পুনরায় হামলাতে পড়ল শান্ত বুকের উপর। ফোপাতে ফোপাতে বলল, কিভাবে বলবো আমি? এ কথা শুনলে আব্বু আম্মু মেরে ফেলবে। শুধুমাত্র তোর সাথে কথা বলছি বলে আম্মুকে বেল দিয়ে পিটাইছে। আমার জন্য আম্মু সংসার ভাঙবে। আমি পারবো না আম্মুকে কষ্ট দিতে। জানিস আমাদের বাড়ি যাই সব হয় দোষ আম্মুর উপর পড়ে। মুখ চোখ শক্ত হয়ে গেল শান্তর। বলে, তোর ভাইয়া কিছু বলে না? ভাইয়া সামনে বসে তো কখনো মারে না আম্মুকে? আর আম্মুও ভাইয়াকে বলে না? তাহলে আবার বাপ বেটার মধ্যে ঝামেলা হবে, তাই চল। চমকে উঠল সিমরান। কিছু না বুঝেই বলল, কোথায়? আমার সাথে। আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবি। শান্তভাবে কথাগুলো বলল শান্ত। শিউরে উঠল সিমরান। আহাজারি করেই বলতে লাগলো, না না আমি যাব না, তোর পরিবার কেউ আমায় মানবে না, শেষে আবার আমাকে এখানে আসতে হবে, আর তখন আব্বু আমারে মেরেই ফেলবে। দুহাত দিয়ে সিমরানের গাল আলতো ধরল শান্ত। বলল, এখানে থাকবো না আমরা, এই দুই পরিবারের সীমানা অনেক বাইরে চলে যাব, কেউ খুঁজে পাবে না আমাদের। আমি তোমার স্বামী না পাখি, আমার কথা শোনো, আমার সাথে চলো, ছোট্ট একটা সংসার হবে আমাদের, প্লিজ চলো। থেমে, তোর আম্মুকে কেউ কিচ্ছু বলবে না। আমরা এখান থেকে যাওয়ার পর সবাই পাগলের মতো খুঁজবে। এখান থেকে আমরা গেলে কয়েকদিন পর সবাই সব ভুলে যাবে, দেখিস সিমরান। কিন্তু আব্বু মান সম্মান সব শেষ হয়ে যাবে। বিয়ের সব আয়োজন করা প্রায় শেষ। হাত দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল সিমরানকে। তেরে বলল, তাহলে তুই থাক এখানে, বিয়ে করে নে, আমায় আর পাবি না। হয়তো কষ্ট হবে একদিন দুই দিন, তারপর আবার নতুন নতুন মেয়েদের সাথে প্রেম করব। কথাগুলো বলে সামনে এগোতে সিমরান শান্তর হাত চেপে ধরল। তাড়াহুড়া করে বলল, আমি যাব, তুই একটু দাঁড়া, জামা কাপড় নিয়ে আসি। মাথায় আলতো ধাক্কা দিয়ে ব্যঙ্গ করে বলল, হ্যাঁ তুই এখন যা, তারপর তোর ভাই আর বাপ তোকে জামা কাপড় সহ আমার কাছে এগিয়ে দিবে। সিমরানের হাত ধরে বাড়ির পেছন দিক দিয়ে যেতে গিয়েই বাধার সম্মুখীন হলো শান্ত। সামনে কাটা তারের বেড়ায় রশি ঝুলিয়ে শান্ত প্রথমে পারে গেল, তারপর কাঁটাগুলোকে হাত দিয়ে চেপে নিচু করে ধরো সিমরানকে আসতে বলল। বাগান পেরিয়ে রাস্তা আসার পর গাছে আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে গেট পেরিয়ে গেল। গেটের ভিতর দিয়ে ডেকোরেশনে লোকেরা গেট সাজাচ্ছে। আর একটু সামনে এগিয়ে আসতে সামনে একটা বাইক দেখতে পেল, এদিকে আসছে। সিমরান ভয়ে জড়সড় হয়ে শান্তর হাত চেপে ধরল। প্রথম শাওনকে ভাবলো, যখন বাইকটা আরও কাছে এলো তখন সে চিরচেনা বাইকটা চিনতে বেশিক্ষণ লাগলো না। মুখ হাসি ফুটে উঠল, বলল, ভয় পাস না, ওটা প্রশান্ত। রাস্তার মাঝখানে যেতে প্রশান্ত বাইক থামিয়ে ওদের তাড়াতাড়ি বাইকে উঠতে বলল। কাল রাত থেকে মেয়ে কিচ্ছু খায়নি, সেটা ভেবেই রান্না ঘর খাবার আনতে গিয়েছিল চামেলি। শান্তকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করার জন্য কথা বলতে দিয়েছিল। খাবার নিয়ে রুমে ঢুকতে শিহরে উঠল চামেলি। রুম ফাঁকা, তাহলে কি তার মেয়ে শান্তর কাছে কথা বলতে বাইরে গেছে? কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এভাবে দূরত্ব পিছনে দরজা খুলে জানালার কাছে এলো, নিচু কণ্ঠে কয়েকবার ডাক দিল, কোনো সাড়া পেল না। পুনরায় দৌড়ে বসার রুমে এসে পর্দা আড়াল থেকে মুখ বের করে বলল, শুনছো সিমরান ঘরে নেই। স্তব্ধ হয়ে গেল সবাই।
মঈনুদ্দিন হোসেন সহ সবাই ছুটে রুমে এলো। এর মধ্যে বাইক স্টার্ট দেওয়ার শব্দ শুনতে শাওন ছুটে গেটের কাছে গেল। পুনরায় নিজের বাইকে বসে স্টার্ট দিতে দিতে সকল বন্ধুদের খবর দিয়ে দিল। মঈনুদ্দিন হোসেন লোকজন সহ মশাল জ্বালিয়ে চলতে সায়েমের পিছু পিছু। ওদিকে ছেলে তার দরজা ভেঙে বাড়ি থেকে চলে গেছে, তার মানে বড় সড় ঝামেলা বাঁধাতে ভেবেই লোকজন নিয়ে রফিক মির্জা ছুটলেন মহিউদ্দিনের বাড়িতে। ব্রিজের ধারে আসতেই সবটা জানতে পেরে সেই রাস্তার ধারে তিনিও চললেন। মহিউদ্দিন রফিক মির্জাকে দেখে তেড়ে এসে বললেন, আল্লাহর কসম, আজ তোর ছেলেকে আমার কাছে পাই, কেটে টুকরো টুকরো করে বিষখালী নদীতে ভাসিয়ে দেব। তোমার নষ্ট মেয়েটাও যদি আমি পাই তাহলে গলায় রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেব। আমার ছেলেটাকে পাগল করে দিয়েছে। শান্তদের বাইক সামাল মেম্বারদের বাড়ির দিকে গেছে জানতে মঈনুদ্দিন সালাম মেম্বারকে ফোন দিল। লোকজন নিয়ে ওপাশে রাস্তা আটকাতে বলল। রাত 11টা। মেন রোডের ডান পাশে বিষখালী নদীর পাশে সংযুক্ত বড় খাল বয়ে চলছে, বাম পাশে ধান ক্ষেত, আর মাঝখানে দিয়ে আবার আরেকটা রোড চলে গিয়েছে কাত হয়ে অন্যদিকে। প্রশান্ত বাইক হাই স্পিডে চালাচ্ছে, মাঝখানে শান্ত এবং তারপরে সিমরান বসা। আর একটু সামনে এগোতে শান্ত দেখলো সবাই কিছু দূর সেলিম মেম্বারদের বাড়ির সামনে থেকে অনেক লোক মশাল হাতে নিয়ে আসছে। পিছনে 6টা বাইক সমান তালে আসছে আর তাদের পিছনে আরো লোক মশাল হাতে ধেয়ে আসছে। প্রশান্ত কোনো দিক না পেয়ে ধান ক্ষেতের মাঝখানে রোড ঢুকে পড়ল। বাইকের লাইট অফ করে প্রশান্ত। ভাইয়ের আদেশ পেতে প্রশান্ত লাইট অফ করলেন। এবার গাড়ি থামা। ভাই কি চা জিজ্ঞেস করতে চাইল, মুখ বলল না। গাড়ি থামালো। সিমরানকে নিয়ে বাইক থেকে নেমে প্রশান্ত বলল, এই বাইক স্টার্ট দিয়ে লাইট অন করে একটু কম স্পিডে চালাবি। তারপর ওরা কাছে আসতে হাই স্পিডে চালিয়ে সামনের মোড় থেকে চিকন রাস্তাটা ঘুরে বাড়ি চলে যাবি। খবরদার ওরা যেন তোর নাগাল না পায়, দূরত্ব যা। ভাইয়ের আদেশের মতো প্রশান্ত গাড়ি চালিয়ে সামনে চলে গেল। সিমরানের হাত ধরে পাশে বড় ইটের স্তব্ধ পিছনে লুকালো। সব লোকেরা বাইকটাকে উদ্দেশ্য করেই তার পিছনে ধাওয়া করতে লাগলো। সিমরানের হাত ধরে ছুটে মেন রোডে এলো। খালের চরে পাশেই একটা ছোট্ট নৌকা বাঁধা, হয়তো কোনো জেলের। এক পাশে ছোট 2টা বস্তা রাখা, অন্য পাশে সিমরান একে নিয়ে উঠা রশি খুলে দিল। খালে এখন জোয়ার চলছে, সেই জোয়ারে দিকে বইটা হাতে ধীরে ধীরে বেয়ে চলছে শান্ত। পানিতে ভীষণ ভয় পায় সিমরান। এক প্রকার শান্তর কোলের উপর বসে বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রাখলো। রাত 12টা ছুঁই বিষখালী নদীর পাশ দিয়ে নৌকা বয়ে চলছে শান্ত। হঠাৎ সামনে অনেকটা আলো দেখে দাঁড়িয়ে পড়ল। অনেকগুলো মানুষ ব্যাগ হাতে নিয়ে লঞ্চে উঠল। নৌকার পাশে ভিড়িয়ে সিমরানের নিয়ে ঠেলাঠেলি করে লঞ্চে উঠতে লঞ্চ ছেড়ে দিল। প্রাণ ফিরে পেল শান্ত। এই লঞ্চ অনেক দূর যাবে আর কেউ নাগাল পাবে না। সিমরান এখনো শান্ত রেখা শক্ত করে জড়িয়ে ধরে কাঁপছে। হয়তো ভয় এখনো কাটেনি। এবারের বসার জন্য ভালো একটা জায়গা খুঁজতে হবে ভেবেই সিমরানের নিয়ে ভেতরে চলে গেল শান্ত। 3তলা লঞ্চ। প্রথম তলায় একটুও জায়গা অবশিষ্ট নেই। সিমরানের হাত ধরে সিঁড়ি পেরিয়ে উঠল 2য় তলায়, কিন্তু বাদ সাধলো অন্য ব্যাপারে। এই তালাতে 3 ভাগে 2 ভাগই পুরুষ, তার মধ্যে বেশিরভাগ জোয়ান ছেলে। শান্ত সিমরানের হাত ধরে রাখা অনেকে বাঁকা চোখে সেই দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে কোনো ঝামেলা না হওয়া উচিত হবে না ভেবে ওকে নিয়ে পুনরায় সিঁড়ি বেয়ে 3য় তলায় উঠল। লঞ্চে এক কোনায় গিয়ে হেলান দিয়ে বসলো দুজন। সিমরানের গায়ে বেগুনি রঙের একটা কাতান 3 পিস, শান্তর গায়ে ওড়না টেনে নিয়ে সুন্দর করে মাথার ওপর গায়ে দিয়ে দিল। ওড়না টানার প্রথম ভয় পেয়ে গেল, পরবর্তীতে নিজেকে সামলে নেয় সিমরান। রাত 12:30 প্রায়। লঞ্চ গতি বাড়ার সাথে সাথেই বাতাসের গতি বাড়ছে। ধীরে ধীরে হিম শীতল হাওয়ায় গায়ে কাটা ধরিয়ে দিচ্ছে। সবাই কাঁথা বিছিয়ে গায়ে কম্বল জড়িয়ে শুয়ে আছে। লঞ্চ প্রায় সবাই ঘুমে পড়েছে। অতিরিক্ত ঠান্ডায় রিক্ত হয়ে সিমরান শান্তর গা ঘেঁষে পড়ছে। এইখানে আয়। হঠাৎ বয়স্ক কণ্ঠে শুনতে পাশে থাকলো দুজন। ষাটোর্ধ্ব এক বৃদ্ধা মহিলার কাঁথা বিছিয়ে শুয়ে আছে।
বেশি শীত লাগলে এখানে ঘুমা, আমি একলা আছি। হাত দিয়া পাশে জায়গা দেখিয়ে সিমরানের উদ্দেশ্যে বলল বৃদ্ধা। শান্ত দিকে একবার তাকে দূরত্ব বেঁকে এসে বৃদ্ধার কাঁথার নিচে ঢুকলো সিমরান। হাত পা প্রায় জমে গেছে তার। বৃদ্ধা মুচকি হেসে বলল, কি হয় ওই পোলা স্বামী? প্রথম প্রথম অস্বস্তি লাগলো, বেশ শক্ত হয়ে জিভ দ্বারা ঠোঁট ভিজায় উচ্চারণ করলো সিমরান। পিরিতি কইরা বুঝি নাগর খান ধরছ? তা বেশ সুন্দর, এক্কেবারে নায়ক নাহান। মাথা নিচু করে হেসে দিল শান্ত। সিমরান মুচকি হাসলো, তারপর বলল, এই বুড়ি শুনবাত আমাদের প্রেমের কাহিনী? বুড়ি বলতে লাগলো সিমরান অতি সংক্ষেপে বলল। বলতে বলতে একসময় ঘুমে তলিয়ে গেল। বুড়িও ঘুমালো, শুধু জেগে রইল শান্ত। হাতে ফোনটাতে নাড়াচাড়া করতে করতে ভাবতে লাগলো নিজের বোকামির কথা। পালাবে যখন তখন বাড়ি থেকে অনেক টাকা আনা উচিত ছিল, কিন্তু কি করলো সে? লঞ্চে তো উঠলো, কাল সকাল যখন ভাড়া চাইবে তখন কি দেবে সে? হাতে লাখ টাকা আইফোন, দাম দিয়ে তো এটা বেচতে পারবে না এখন। কে কিনবে এই লঞ্চে বসে? কত শখের ফোন। নড়াচড়া করতেই হঠাৎ কোমরের কাছে উঁচু উঁচু অনুভব হতে হাত দিল পকেটে। ওয়ালেট। ঠোঁট এলিয়ে হেসে দিল। ভাগ্য সহায় যে প্যান্ট ওয়ালেট রাখা ছিল। ওয়ালেট খুলে দেখলো ভিতরে 1000 টাকা দুটো নোট, 100 টাকার 6টা নোট আর 10 টাকার 3টে, মোট 2630 টাকা। হাতে নাড়াচাড়া করতে স্মরণ এলো মায়ের কথা। 3 দিন আগে বাবার কাছে টাকা চেয়েছিল 10,000, কিন্তু তিনি নাকচ করেছিল। রেগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। রাত 12টাও যায়নি বাড়িতে। একটা সময় সদর দরজার সামনে যেতে দেখলো মা দরজার পাশে গালে হাত দিয়ে চাতক পাখির মতো বসে আছে। কাছে আসতেই 5,000 টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর না টাকা লাগবে? এইটা টাকা ছিল আমার কাছে, সেই দিন আর টাকা ফেরত দেইনি। পরবর্তী 2 দিন সিমরানের ব্যাপার অস্থির থাকার আর তেমন খরচ করা হয়নি, নইলে বন্ধুবান্ধব নিয়ে এগুলো সব খরচ হয়ে যেত। ধীরে ধীরে ঠান্ডা বাড়ছে, শান্ত শীত করছে। ধীর পায়ে উঠে সিমরানের পাশে বসলো। আলতোভাবে কম্বল তুলে বৃদ্ধা মহিলা একটা ব্যাগ এনে মাথার নিচে দিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে আবার উঠে বসলো। সিমরানের গায়ে ওড়না খুলে অর্ধ গায়ে দিয়ে কম্বল নিয়ে ঢেকে দিল। বাকি ওড়নাটা পেঁচিয়ে সিমরানের বাম হাত আর তার ডান হাত শক্ত করে বেঁধে দিল। তারপর সিমরানের দিকে ঘুরে এক হাত কম্বলের ওপর থেকে উঠে পেট জড়িয়ে ধরে চোখ বন্ধ করে করল। সকাল 6টা। লঞ্চ এখন দুর্বার গতিতে চলছে। দূর থেকে হাসির শব্দ রেশ কানে যেতে ঘুম আলগা হয়ে যায় শান্তর। আলতো করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো সিমরানের ঘুমন্ত মুখ। পুনরায় চোখ বন্ধ করে ওকে আরেকটু জড়িয়ে ধরতে হাসির শব্দ পেল। ছট করে উঠে বসলো। আশেপাশে কিছু মানুষ মুখ চিপে হাসছে। 2 হাত দিয়ে চোখ মুছতে গিয়ে টান পড়ল হাতে। এখন ওড়না বাঁধা। আস্তে করে ওড়না খুলে ভালো করে সিমরানের গায়ে জড়িয়ে দিতেই শুনল বুড়ির ধমক। হাসার কি আইলো? আমার নাতি আর নাতনি জামাই নতুন বিয়া করছে, তোরা হাসো কে? তা নাত জামাই হাত বাইন্দা রাখছিলা কেন? নাতি তো পালাইয়া যাইব না বলে নিজে হেসে দিল। শান্ত মাথা চুলকে নিচে তাকিয়ে হেসে দিল। তারপর এভাবেই বসে রইল সিমরানের পাশে। ততক্ষণ পরপর সিমরান নিচে থেকে শান্তর হাঁটু জড়িয়ে ধরছে। হঠাৎ লঞ্চের ধাক্কা লাগায় ছট করে উঠে বসে ভয়ঙ্করজড়িত কণ্ঠে শান্তর হাত ধরে বলল, কি হয়েছে? এখানে ধাক্কা খেলো কেন? আমার কি অ্যাক্সিডেন্ট করছি? শান্ত হেসে দিয়ে সিমরানের ওড়না পুনরায় মাথায় নিয়ে বলল, না রে পাগল, আমরা পৌঁছে গেছি। সিমরান, কোথায় এসেছি আমরা? শান্ত, তা তো জানি না। রাতে তো দেখার মতো পরিস্থিতি ছিল না, শুধু ভেসে দূরে কোথায় গেলেই হবে। আগে বাইরে যাই, তারপর। এর মধ্যে দোতলা থেকে বুড়ি ছেলে বৌমা এলো বুড়িকে নিতে। শান্ত বিদায় দিয়ে সিমরানের হাতে ধরে নিচে নামলো। দুজনের ভাড়া সমতে 500 মোট 1000 টাকা দিয়ে লঞ্চ থেকে নামলো। এর মধ্যে কানে এলো রিকশাওয়ালাদের চিৎকার। এই সদরঘাট, বোরহানিবাদ, সদরঘাট, বাবুগঞ্জ ইত্যাদি। তাহলে তারা ঢাকা এসেছে। ভাবতেই সিমরান শান্তর হাত শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাহলে আমরা ঢাকা এসেছি? এটা তো বরিশাল থেকে অনেক দূরে, আমাদের আর খুঁজে পাবে না কেউ। খিদে মোচড় দিল সিমরানের পেট। পরিস্থিতিতে তাদের দুজনকে যে কত ওয়াক্ত না
খাইয়ে রাখলো তা হিসেবও নেই। দুজনে মিশে পাশে একটা টিনের হোটেলে ঢুকলো। পেট পুরে পরোটা ভাজি আর ডিম খেয়ে থাকার জায়গা খুঁজেছে। রওনা হলো। শোনো, কোনো টিনে একটা রুম রাখবো আমরা, শুধু ফ্লোরটা পাকা হলেই হবে, ব্যাস, আর কিছু না। উচ্ছ্বসিত হয়ে সিমরান হাত নাড়িয়ে নিয়ে শান্তকে বলল। একদিকে শান্ত নীরব হয়ে শুনতে লাগলো সিমরানের আবদার। পকেটে মাত্র 1530 টাকা, বাসা অগ্রিম ভাড়া, নিজেদের কাপড় চোপড়, খাওয়া দাওয়া, রান্নার যাবতীয় খরচ কী করে জোগাবে সে? মাত্র এইচএসসি দিয়েছে, রেজাল্টটাও বের হয়নি এখনো, কী করবে সে? উত্তাপ দুপুর, মাথার উপর সূর্য তার তেজের গতিকে সর্বোচ্চ বাড়িয়ে মানুষজনের ধৈর্য পরীক্ষা নিচ্ছে। ঢাকার ব্যস্ত নগরীতে দেখা যাচ্ছে আধিক্য, পা ফেলার জায়গা নেই মাত্র। টানা 3 ঘন্টা ঘুরে বাসার খোঁজ পায়নি শান্তরা। বাসার ভাড়া খুব চড়া। হাঁটতে হাঁটতে প্রায় দুপুর 2টা বাজে গেল। ছোট্ট একটা কলোনি, সামনেই দারোয়ান বসা। বাসা ভাড়ার কথা জিজ্ঞেস করতে ভিতরে অর্ধবয়সী পুরুষকে ডেকে আনলো। মাথার মাঝখানে অর্ধেক টাক পড়ে গেছে। ফ্যাঁস ফ্যাঁসে গলায় এসে বলো, রুম একটা আছে, তোমাগো পছন্দ হইলে থাকতে পারো, আহো দেইখা যাও। তবে রুমটা কিন্তু একটু ছোট, না লইয়া আর কেউ থাকতে চায় না। ছোট্ট একটা রুম, একটা খাট রাখার পর সামান্য একটু জায়গা থাকবে যাবতীয় জিনিসপত্র রাখার জন্য। গোসল এবং রান্না, ভালো ব্যবস্থা দেখে রাজি হয়ে গেল তারা। ভাড়া চাইল 3000, 1500 টাকা অগ্রিম দিতে হবে। পাওনা মিটে রুমের চাবি নিল শান্ত। সিমরানকে বলল, আমি আধ ঘন্টার মধ্যে চলে আসবো, তুই কি থাকতে পারবি এখানে? ঝট করে 2 হাত দিয়ে শান্তর হাত আঁকড়ে ধরে সিমরান মাথা ঝাঁকিয়ে বলল, না না, আমি একা থাকতে পারো না, ভয় লাগে, তোর সাথে যাই প্লিজ। শান্ত আর কিছু বলো না, পুনরায় শক্ত করে হাত গেট পেরিয়ে বাইরে বের হয়ে গেল। মোবাইল বিক্রি করে এমন একটা দোকানে গিয়ে হাতে ফোনটা দিল। জোয়ান ছেলেটা শান্ত দিকে বার কয়েক তাকিয়ে বলল, 27,000 দিতে পারবো, তার বেশি হবে না দাম। অবাক হয়ে গেল সিমরান। চটে গিয়ে লোকটাকে কড়া কণ্ঠে বলল, 27,000 টাকা? আপনি আইফোনের কভারটা পাবেন না, কিপটা লোক কোথাকার। বেচবো না ফোন আপনার কাছে। লোকটা বলল, এই ফোনটা ওয়ারেন্টি কাগজ নেই, ফোনটা যে চুরি ফোন না তা বুঝবো কেমনে? আমি তো তা এক দাম বলছি, অন্য কেউ তাহলে বলতো না। বেচবা চান, নইলে পুলিশ ঝামেলায় পড়বেন। সিমরান শান্তকে টেনে দোকান থেকে বাইরে আনলো, বলল, ফোন বেচবা না? একটা মাত্র ফোন, এটা বেচে কোনো দরকার নেই। শান্ত সিমরান দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আমার তো কোনো টাকা আনিনি পাখি, আপাতত তো চলতে হবে, বোঝার চেষ্টা করে। সিমরান হাতের আংটি দেখিয়ে বলল, এটা বেচে ফেলি, নজরুল কাকা দেখতে এসে পরিয়ে দিয়েছিল, আপাতত এটা মনে করি উনি আমাকে নতুন জীবনের জন্য দোয়াস্বরূপ এটা দিয়েছে, বলে হেসে উঠল। শান্ত আর কিছু বলল না। সোনার দোকানে গিয়ে আংটিটা দেখে দাম জিজ্ঞেস করে আধবুড়ো স্বর্ণকার 5,500 টাকা বলল। আপনি আমার আংটি দিন এক্ষুনি, বাপের জন্মে এরকম আংটি দেখেছেন? দাম জানেন আপনি সোনার? শুধু দোকান নিয়ে বসছেন কেন? এক্ষুনি দেন আংটি। দোকানদার ভাবছিল আস্তে আস্তে দর কষাকষি করে আরও সামান্য টাকা বেশি দেবে, কিন্তু সিমরানের এমন চণ্ডীরূপ দেখে কাগজে মুড়ে আংটিটা দিয়ে দিল। দোকানের বাইরে আসতেই শান্ত সিমরাকে বলল, কি সমস্যা তোর? এমন করছিস কেন? এমনিতেই বিকাল হয়ে গেছে, কবে বাসা উঠবো? সিমরান তাই বলে এত কম টাকায় দেব কেন? আমি বুঝলাম না, ঢাকার শহরে এমন কেন? কিনতে গেলে চড়া দাম আর বেচতে গেলে সস্তা। মাত্র 4টা পরোটা খেয়েছি, এত 100 টাকা বিল নিয়ে গেল, আর 12-13 হাজার টাকা। আংটিটা মাত্র 5,500 টাকা বলল। মগের মূল্য পাইছে নাকি? এর মধ্যে 16-17 বছর এক কিশোর দৌড়ে গিয়ে সেই এক টানে হাত থেকে কাগজ মোড়া আংটিটা খপ করে ধরে সোজা দৌড়। এরকম কাণ্ডে পুরাই মাথা ঘুরে গেছে সিমরানের। আমার আন্টি বললেও শান্ত ছেলেটা পিছনে দিল ছুট। প্রায় 10 মিনিট পর খিস্তে খিস্তে সিমরানের সামনে এসে শান্ত, তোকে বলছিলাম বেঁচে ফেলি, এখন কি হলো? নিয়ে গেল তো? খুশি মেজাজটা গরম হয়ে যাচ্ছে। চোরাচোরের
হাতে মুঠো খুলে শান্ত সামনে ধরে বলল, এই আন্টি, এই খপ্পর করে একজন ভাবে দিয়েছে। এই কাগজটা ছিঁড়ে আন্টি মাটিতে পড়ে গেছে, আর ওরা বোকাটা শুধু মোড়ানো কাগজটা নিয়ে দৌড়েছে। অবিশ্বাস্য চোখে আন্টি দেখে তাকাতে হো হো করে হেসে উঠল শান্ত। তারপর অন্য একটি দোকানে গিয়ে অনেক দর কষাকষির পর 7,500 টাকা বেচল। দুজনে মিলে প্রথমে কিনল ঘুমানোর জন্য পাটি, তোশক, 2 বালিশ এবং মশারি। এরপর হাঁড়ি পাতিল দোকানে গিয়ে কিনল ছোট্ট একটি ভাতের পাতিল, 2 কড়াই, গামলা, 2 প্লেট, চামচ, ছোট ছোট 3-4টা পেয়ালা, বালতি এবং মগ। এরপর গেল কাপড়ের দোকানে। শান্ত কিনল 2টো শার্ট, একটি জিন্স প্যান্ট, সাথে টাওয়াল আর সিমলা আরও 2টি 3 পিস যেটা দোকানে বানাতে দিয়েছে এবং আপাতত পরার জন্য কিনল 2টি লেডিস গেঞ্জি এবং প্লাজো। সব কেনার পর হাতে মাত্র 1,500 টাকা আছে। সবই সস্তা জিনিস কিনেছে। এবার চাল আর খাবারের জন্য বাজার করতে হবে। সবই কিনতে কিনতে প্রায় সন্ধ্যা 7টা বাজে গেল। দুজনে মিলে রুমে এসে সব জিনিস বারান্দায় রাখলো। পুরো রুম পরিষ্কার করে তারপর একে একে সবগুলো সাজালো। এক পাশে বিছানা করে অন্য পাশে খাবার জিনিসপত্র গুছিয়ে রাখলো। দেয়ালে লোহার ঠেসে তার সাথে জামা কাপড়গুলো ঝুলিয়ে রাখলো। রাত 9টা। দুজনে মিলে কাজ করছে। এত রাতে রান্না ঝামেলা বেশি হয়ে যাবে বলে তারা শুধু খিচুড়ি রাঁধছে। সিমরান আলু কাটছে আর শান্ত পেঁয়াজ কাটতে কাটতে কেটে দিচ্ছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ সমস্ত কিছু জোড়া হওয়ার পর রান্না বসালো। শান্ত গেছে গোসল করতে, আর 15 মিনিটের মধ্যে রান্না হয়ে গেলে খিচুড়ির সাথে ডিম এবং ভাজালো সিমরান। শান্ত গোসল শেষে নিজে চলল গোসলে। রাত প্রায় 11:30। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দুজন মিলে শুয়ে পড়ছে। কিন্তু এত রাতে গোসল করা শান্ত কিছু না হলেও সিমরানের বেশ ঠান্ডা লাগছে। তার উপর কোনো কাঁথা কেনা হয়নি। সারা রাত কাশতে কাশতে হাড় হয়ে গেছে। শান্ত ও সিমরানের কারণে ঘুমাতে পারেনি। শেষে একদম ভোরের দিকে দুজনে মিলে জড়াজড়ি করে এক জায়গায় ঘুমিয়ে পড়ল। সকাল 8টা বেজে গেছে। সিমরান ঘুম থেকে উঠে একাই ভাত বসিয়েছে। রান্নাঘরে ভীষণ ভিড়। কাল রাতে ভিড় না থাকলেও সকালে সবাই গার্মেন্টসে যাবে বলে ঠেলাঠেলি করে রান্না করছে। 3 ফ্যামিলি মিলে একটি রান্নাঘরে রান্না করছে। 3টা চুলা, কিন্তু একজন 2টো চুলা দখল করে বসে আছে। অনেক ঠেলাঠেলির পর ভাত, আলু ভর্তা, ডিম ভাজি আর ডাল রান্না করেছে সিমরান। সব কিছু ধুয়ে ঘর মুছিয়ে রাখলো। শান্ত এখানে গভীর ঘুমা, হয়তো রাতে ঘুমাতে পারেনি, তাই ফ্যান নেই। গরম ভাত জুড়িয়ে নেওয়ার জন্য আগে ভাগে ভাত ডাল বেড়ে রাখলো সিমরান। আলু ভর্তা বানাতে বানাতে ভাবতে লাগলো, ভাগ্যিস আদরের পরিবারের মেয়ে হলেও কখনো কোনো কাজ ফাঁকি দেয়নি। মা সব রান্না শিখিয়েছে আর বলেছে শ্বশুরবাড়ি কেউ যেন কোনো কাজে আঙ্গুল তুলতে না পারে। তখন কাজ করতে খারাপ লাগলো, এখন ভীষণ গর্ব হচ্ছে নিজের জন্য। এই রান্না শেখাতে গিয়ে কতবার যে ফুফুদের তোর মুখে পড়ছে মা, তা হিসাব নেই। তারা বলতো সিমরানের গায়ের রং এমনিতে চাপা, এসব রান্নাবান্না করতে গেলে একবার কালো হয়ে যাবে। তুই নিজের কাজ ছোট্ট মেয়েটিকে দিয়ে করাস কেন? বাবাও বকেছে কতদিন, তুই আমাকে না উঠিয়ে একা একা কাজ করতে গেলি কেন? ঘুম ঘুম কণ্ঠে বলল শান্ত। চমকে পিছনে তাকিয়ে দেখলো ঢালা বিছানায় বসে চোখ ডলতে ডলতে কথাগুলো বলছে শান্ত।